হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে কেরিয়ার দিশারি একাডেমির ইউটিউব চ্যানেলে। আজকে তাহলে আমরা জেনপাস ইউজি 2025-এর এমসিকিউ প্র্যাকটিস ক্লাসে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এমসিকিউ আলোচনা করব, যেটা হচ্ছে কি প্ল্যান্ট মিনারেলস এবং নিউট্রিশন। এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক বছর মিনিমাম একটা হলেও কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসে। তাই এই চ্যাপ্টারের বেশিরভাগ কোশ্চেনই আমরা দেখবো কি বিভিন্ন যে মিনারেল নিউট্রিশন আছে, নিউট্রিয়েন্টস আছে, তাদের ফাংশন কি এবং তাদের অভাবজনিত রোগগুলো কি। তাই বেশিরভাগ জিনিস কিন্তু আমাদেরকে এখানে মনে রাখতে হবে। তাই আজকের ক্লাসে আমরা কিছু কিছু জায়গা আছে যেগুলো বোঝার, বাকি জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে এবং বলে দেবো অবশ্যই যে কিছু কিছু জায়গা আছে যেখানগুলো আমাদের বই থেকে আমরা মুখস্থ করতে হবে এবং এক্সামের আগে এই জায়গাগুলো মনে রাখতে হবে। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে আগের কয়েক বছর কিরকম কোশ্চেন এসছে এই চ্যাপ্টার থেকে। ক্যাটাগরি 1-এও কিন্তু 2024-এ কোশ্চেন এসছে, সেম ভাবে 2023-এ ক্যাটাগরি 2-এ কোশ্চেন এসছে। তাহলে প্রত্যেক বছরই যে কোনো একটা কোশ্চেন কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে এক্সপেক্ট করছি। এই বছরও এখান থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স খুব বেশি। তাহলে প্রথমে আমরা তাহলে আজকে ক্যাটাগরি 1-এর কোশ্চেন গুলো দিয়ে স্টার্ট করছি। প্রথম কোশ্চেনটা আমরা তাহলে দেখে নিই কি বলেছে, যে নিম্নলিখিত কোনটি নাইট্রোজেন আবদ্ধকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। তাহলে নাইট্রোজেন আবদ্ধকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া বলতে কি বোঝায়, যারা হচ্ছে কি এনভায়রনমেন্টের যে ফ্রি মুক্ত নাইট্রোজেনকে কি করতে পারবে, তারা অ্যামোনিয়াতে ট্রান্সফার করে। উদ্ভিদ দেহ কি করতে পারে না, এই যে ডিরেক্ট N2 ফর্মে যেটা মলিকুলার নাইট্রোজেন এনভায়রনমেন্টে প্রেজেন্ট আছে সেটাকে কাজে লাগাতে পারে না। তার জন্য কি হতে পারে, নাইট্রোজেনটাকে সংবন্ধন করে অ্যামোনিয়াতে রূপান্তর হতে পারে, যাতে উদ্ভিদের বডিতে গিয়ে সেটা কাজ করতে পারে। তাহলে এই যে নাইট্রোজেন সংবন্ধনের কাজটা যারা করবে তাদেরকে কি বলা হয়, মূলত বায়োলজিক্যাল N2 ফিক্সার, বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সার। তাহলে এরা হচ্ছে কি মূলত আমাদের বিভিন্ন যারা ফ্রি লিভিং ব্যাকটেরিয়া আছে। তাহলে এই ফ্রি লিভিং ব্যাকটেরিয়ার মধ্যে আবার কিছু কিছু আছে অ্যারোবিক, কিছু কিছু আছে অ্যানঅ্যারোবিক। তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে কি, তাহলে বায়োলজিক্যাল N2 ফিক্সার তাদের মধ্যে হচ্ছে কি ফ্রি লিভিং ব্যাকটেরিয়া, এবং ফ্রি লিভিং ব্যাকটেরিয়ার মধ্যে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে কি কি আসবে, অ্যানঅ্যারোবিক যারা অক্সিজেনের অনুপস্থিতিতে নাইট্রোজেন সংবন্ধন করতে সক্ষম, কিছু আছে যেগুলো অক্সিজেনের উপস্থিতিতে করতে পারবে, তাদেরকে বলা হয় কি অ্যারোবিক। এছাড়াও আছে কি কিছু সায়ানো ব্যাকটেরিয়া আছে। সায়ানো ব্যাকটেরিয়ার মধ্যে কারা পড়বে, খুবই গুরুত্বপূর্ণ দুটো উদাহরণ আমাদেরকে মনে রাখতে হবে, অ্যানাবিনা আর একটা হচ্ছে কি নস্টক। অ্যানাবিনা আর নস্টক, এই দুটো যে অর্গানিজম তারা কি করতে পারে, এই স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে এবং এরা এনভায়রনমেন্টের N2টাকে ফিক্স করতে পারে। এছাড়া কি মনে রাখতে হবে, যেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন যে সিমবায়োটিক রিলেশনশিপের মাধ্যমে যারা নাইট্রোজেন সংবন্ধন করে, তার মধ্যে আসছে কি যে রাইজোবিয়াম, উদ্ভিদের মূলের অর্বুদে যে রাইজোবিয়াম প্রেজেন্ট থাকে, সেটাও কি করতে পারে যে এনভায়রনমেন্টের নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে। তাহলে এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে যদি আমরা দেখি, এই যে অ্যাজোটোব্যাক্টার, এটা হচ্ছে কি একটা অ্যারোবিক অর্গানিজমের উদাহরণ। এই অ্যারোবিক ব্যাকটেরিয়া যারা কি করতে পারে, নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। রোডোস্পাইরিলামটা হচ্ছে কি অ্যানঅ্যারোবিক একটা ব্যাকটেরিয়া। এছাড়া হচ্ছে, তাহলে এইগুলো হচ্ছে খুব কমন, এই যে রোডোস্পাইরিলাম, অ্যাজোটোব্যাক্টর, এই উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে। অ্যানাবিনা নস্টক এরা কি করতে পারে, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া এবং নাইট্রোজেন সংবন্ধনে সক্ষম। এছাড়াও কি এখানে যে অপশনটা আছে, অপশন এ তে সিউডোমোনাস, সিউডোমোনাস কিন্তু কমনলি আমাদের নাইট্রোজেন ফিক্সার হিসেবে কাজ করে না। এটা সিউডোমোনাস ডিনাইট্রিফিকেশন, যেটা ডিনাইট্রিফিকেশন প্রসেসে কাজ করে, পরে আমরা N2 সাইকেল পড়বো, সেখানে ভালোভাবে আবার ডিসকাস করবো। এছাড়াও হচ্ছে কি বিভিন্ন যে ডেড প্ল্যান্ট অর্গানিজম বা প্ল্যান্ট পার্ট আছে, যেমন কি উদ্ভিদের পচে যাওয়া কোনো পাতা, উদ্ভিদের যে অংশ, সেই ডেড অর্গানিজম থেকে কি করতে পারে, সেটাকে অ্যামোনিফিকেশনের মাধ্যমে আবার অ্যামোনিয়াতে রূপান্তর করে। এটা হচ্ছে সিউডোমোনাসের মেন ফাংশন। কিছু কিছু আছে সিউডোমোনাসের স্পিসিস যারা কিন্তু এই নাইট্রোজেন ফিক্সার হিসেবে কাজ করে, কিন্তু এটা সাধারণত খুব একটা আমাদের কমনলি হয় না। তাহলে এখানে যেহেতু অপশনে তিনটেই আছে, অপশন ডিটাই কারেক্ট হবে প্রত্যেকটি। তাহলে এক্সামে যদি এরকম কোশ্চেন আসে, সেখানে যদি দেখি আমরা রোডোস্পাইরিলাম আছে, অ্যাজোটোব্যাক্টর আছে, তার সাথে সিউডোমোনাসও আছে, তখন কিন্তু প্রত্যেকটাই কারেক্ট হবে। কিন্তু দেখলাম শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন একটা কারেক্ট আছে, সেখানে হয় রোডোস্পাইরিলাম বা অ্যাজোটোব্যাক্টর দিল, তখন কিন্তু আমরা বা মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশন থাকলো, সাথে সিউডোমোনাস থাকলো, অন্য কিছু অপশন থাকলো, কিন্তু সেক্ষেত্রে এই অ্যাজোটোব্যাক্টর বা রোডোস্পাইরিলাম এগুলোই প্রায়োরিটি হিসেবে কাজ হবে এবং এগুলোই মেন আমাদের N2 ফিক্সার হিসেবে কাজ করে। আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। নেক্সট তাহলে আমরা কি করব, সেকেন্ড কোশ্চেনটা দেখে নিই কি বলছে, যে নিম্নলিখিত কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট নয়। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে 17টা মূলত হচ্ছে কি এসেন্সিয়াল এলিমেন্টস আছে বা এসেন্সিয়াল মিনারেল নিউট্রিয়েন্টস। এগুলো এই 17টা যে এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস আছে তার মধ্যে হচ্ছে কি, এগুলো যে উদ্ভিদের সমস্ত গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট থেকে শুরু করে ফটোসিনথেসিস, রেসপিরেশন, বডি যত সমস্ত ফিজিওলজিক্যাল ফাংশনস আছে, সবগুলোর জন্য কি হচ্ছে এই 17টা নিউট্রিয়েন্টস কিন্তু এসেন্সিয়াল খুবই। সেই 17টা এসেন্সিয়াল নিউট্রিয়েন্টসকে আবার ভাগ করা হচ্ছে দুটো ভাগে, কিছু বলা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, কিছু বলা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। কিসের ভিত্তিতে তাহলে তাদেরকে ম্যাক্রো আর মাইক্রোতে ভাগ করা হবে, সেটা বলা হয়েছে কি, যদি মোর দ্যান 10 মিলিমোল
পার কেজি অফ ড্রাই ওয়েটে থাকে। তাহলে উদ্ভিদের যদি আমরা 1 কেজি যেটা হচ্ছে শুষ্ক ওজন বলি, সেই ড্রাই ওয়েটের যদি 10 মিলিমোলের চেয়ে বেশি কোনো একটা নিউট্রিয়েন্টস প্রয়োজন হয় উদ্ভিদের ফিজিওলজিক্যাল ফাংশনের জন্য, তাহলে তাকে আমরা বলবো কি ম্যাক্রোনিউট্রিয়েন্টস। অপরপক্ষে মাইক্রো কখন বলবো, যদি সেটা 10 মিলিমোল পার কেজির চেয়ে পরিমাণে কম লাগে। এই মাইক্রোনিউট্রিয়েন্টসকে আরেকটা বলা হয় কি ট্রেস এলিমেন্টস বলা হয়। তাহলে এই যে টোটাল আমরা 17টা এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস বলছি, তাদের মধ্যে হচ্ছে কি ম্যাক্রো নিউট্রিয়েন্টস এর সংখ্যা হচ্ছে 9টা আর মাইক্রো হচ্ছে কটা, 8টা। এইগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে কোনগুলো ম্যাক্রোনিউট্রিয়েন্টস কোনগুলো মাইক্রোনিউট্রিয়েন্টস, এইভাবে কিন্তু কোশ্চেন প্রায়ই আসে। তাহলে উদ্ভিদের আমরা মেন জানি কি যে সালোক সংশ্লেষের মাধ্যমে গ্লুকোজ তৈরি হচ্ছে, তাহলে কার্বন হাইড্রোজেন অক্সিজেন মাস লাগবে এবং বেশি পরিমাণে লাগবে উদ্ভিদের বডিতে। এছাড়া হচ্ছে কি তারপরে হচ্ছে এনএসপি, তাহলে বিভিন্ন যে সমস্ত নিউক্লিক অ্যাসিড তৈরি হচ্ছে, অ্যামিনো অ্যাসিড, সব জায়গায় কি থাকছে, নাইট্রোজেন থাকছে, তাহলে নাইট্রোজেন মাস, তার সাথে সালফার ফসফরাস এইগুলো। আর হবে কি ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে ক্যালসিয়ামও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যালসিয়াম আমরা কোথায় পাবো, উদ্ভিদের যত সমস্ত যেগুলো স্ট্রাকচারাল পার্ট আছে, মানে কি কোষের যেগুলো হচ্ছে সেল ওয়াল, কোষ পর্দা, মিডিল ল্যামেলা, মধ্যচ্ছদা, এগুলো সমস্ত তৈরি করছে কি এই যে ক্যালসিয়াম প্যাকটেট বলে একটা খুবই গুরুত্বপূর্ণ যে উপাদান। এটা আমরা কোথায় পাই, উদ্ভিদের যে কোষের মাঝখানে যেগুলো লিঙ্কিং পার্ট, যেগুলোকে আমরা বলছি কি মিডিল ল্যামেলা, সেখানে কি থাকে, ক্যালসিয়াম পেকটেট থাকে। এছাড়াও হচ্ছে কি যে কোষ প্রাচীর গঠনের একটা মূল উপাদান হচ্ছে কি ক্যালসিয়াম, তাহলে এটাও এসেন্সিয়াল ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে পড়ছে। আর এই যে ম্যাগনেসিয়াম, এটা আমরা আগেই পড়েছি কি আলোক সংশ্লেষ চ্যাপ্টারে, ক্লোরোফিলের যদি আমরা স্ট্রাকচার দেখি সেখানে কি হচ্ছে ম্যাগনেসিয়াম আছে প্রেজেন্ট। তাহলে এই যে 9টা এলিমেন্টস, এগুলোকে মনে রাখতে হবে কি ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে পড়ে। বাকি 8টা মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে কি কি পড়বে, তাহলে প্রথমেই আসছে আমাদের যে জিঙ্ক, তারপরে আসছে এফি, নিকেল, কপার, মলিবডেনাম, তারপরে হচ্ছে কি এমএন, ম্যাঙ্গানিজ, কটা হলো 6টা, তারপরে আসছে মলিবডেনাম, ম্যাঙ্গানিজ, ক্লোরিন, আর একটা হচ্ছে কি বোরন। টোটাল এই 8টা হচ্ছে কি আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে পড়ে। এগুলোও কি উদ্ভিদের বডিতে প্রয়োজন, কিন্তু সেটা কম পরিমাণে দরকার, তার জন্য এদেরকে বলা হচ্ছে কি মাইক্রোনিউট্রিয়েন্টস। তাহলে এখানে বলেছে কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্টস নয়, তাহলে কি ক্যালসিয়াম, ফসফরাস, নাইট্রোজেন, এগুলো সমস্তগুলো আমরা কি দেখলাম এই গ্রুপের মধ্যে পড়ছে, যারা হচ্ছে কি ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে পড়ছে। তাহলে কোনটা ম্যাক্রোনিউট্রিয়েন্টস নয়, সেটা হবে কি ম্যাঙ্গানিজ, এমএন হবে। সেটা কোথায় আছে, আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে আছে। আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। নেক্সট তাহলে কি বলেছে যে ম্যাগনেসিয়ামের অভাবে উদ্ভিদ দেহে কি ঘটে। তাহলে ম্যাগনেসিয়াম আমরা বললাম কি কোথায় পাওয়া যায়, মেন আমাদের যে ক্লোরোফিল এ স্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে মিডিলে, একদম মিডিলে কি ছিল, ম্যাগনেসিয়াম প্রেজেন্ট ছিল। তাহলে যদি উদ্ভিদ দেহে ম্যাগনেসিয়ামের অভাব ঘটে, তাহলে কি হবে, যে ক্লোরোফিল এ যেটা মেন আমাদের যে সালোক সংশ্লেষকারী পিগমেন্ট হিসেবে কাজ করে, সেটা তৈরি হতে পারবে না এবং সেটা কি হতে থাকবে, ডিগ্রেডস হবে। উদ্ভিদের যত যে পরিমাণ ক্লোরোফিল প্রেজেন্ট আছে, সেগুলোও কি হবে, ম্যাগনেসিয়ামের অভাবে আস্তে আস্তে ডিগ্রেড হতে থাকবে। মানে কি ক্লোরোফিল গুলো নষ্ট হয়ে গেলে কি হবে, ক্লোরোফিলের জন্যই কি আছে, উদ্ভিদের যেগুলো সবুজ অংশগুলো, মানে উদ্ভিদের পাতার রং সবুজ হচ্ছে কিসের জন্য, ক্লোরোফিলের জন্য। তাহলে যত গ্রিন পার্টস আছে, মেনলি হচ্ছে কি লিফ গুলো, সেগুলো কি হয়ে যাচ্ছে, তার এই যে কালারটা নষ্ট হয়ে যাচ্ছে, ইয়েলোইশ হয়ে যাচ্ছে, তাকেই বলা হচ্ছে কি ক্লোরোসিস হয়ে যায়। তাহলে ম্যাগনেসিয়ামের অভাবে কি হবে, ক্লোরোফিলের যে স্ট্রাকচার সেটা ডিগ্রেড হয়ে যাবে, এবং ক্লোরোফিল নষ্ট হয়ে যাওয়া মানে কি উদ্ভিদের যে গ্রিন পার্ট গুলো, গ্রিন কালারটা মেনটেন করতে পারবে না, এবং সেটা কি হচ্ছে, উদ্ভিদের কালারে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, এবং প্রায় যদি পাতাগুলো নষ্ট হয়ে যায়, সেই ঘটনাটাকে বলা হয় নেক্রোসিস। এখানে বলেছে ম্যাগনেসিয়ামের অভাবে কি হয়, পাতাগুলো হলুদ হয়ে যায়, উদ্ভিদের বিভিন্ন অংশে ক্লোরোসিস এটাকে বলা হচ্ছে, এই ঘটনাটাকে, যেহেতু ক্লোরোফিল ডিগ্রেডেশন হচ্ছে, তার জন্য বলা হয় কি ক্লোরোসিস। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত কোন মৌলটি নাইট্রোজেন বিপাকে সাহায্য করে। নাইট্রোজেন বিপাক মানে কি আর কিছুই না, এই যে N2 থেকে NH3 তে অ্যামোনিয়ায় রূপান্তর হচ্ছে, এটাকেই বলছি কি আমরা নাইট্রোজেনের বিপাক বা নাইট্রোজেন মেটাবলিজম। এই নাইট্রোজেন মেটাবলিজমে একটা এনজাইম খুব গুরুত্বপূর্ণ, সেই এনজাইমটা হচ্ছে কি নাইট্রোজিনেজ এনজাইম। এই নাইট্রোজিনেজ এনজাইমটা উদ্ভিদের, এই যে আমরা বললাম যারা হচ্ছে কি সিম্বায়োটিক রিলেশনশিপে থাকে, তাদের ক্ষেত্রে কি হয়, এটা ধরলাম উদ্ভিদের মূল, সেখানে কি হয়, এই যে রাইজোবিয়াম গুলো এসে কি হয়, এখানে নডিউল ফর্মেশন করে। এই নডিউলের মধ্যে কি প্রেজেন্ট থাকে, এই নাইট্রোজিনেজ এনজাইমটা প্রেজেন্ট থাকে। নাইট্রোজিনেজ এনজাইমটা কি করতে পারে, এই এনভায়রনমেন্টাল যে N2টাকে, সেটাকে কি করতে পারে, অ্যামোনিয়াতে রূপান্তর করতে পারে। তাহলে এই যে নাইট্রোজেনেজ এনজাইমটার কথা বলছি, সেটা আমাদের নাইট্রোজেন মেটাবলিজমে খুব প্রয়োজন। তাহলে এই যে নাইট্রোজেন মেটাবলিজমে নাইট্রোজিনেজ লাগছে, এই নাইট্রোজিনেজটা আবার কি দিয়ে তৈরি হচ্ছে, মোফি প্রোটিন বলা হয়। মলিবডেনাম আর আয়রনের একটা কমপ্লেক্স প্রোটিন দিয়ে তৈরি হয় কি নাইট্রোজিনেজ এনজাইমটা।
এটা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। মফি প্রোটিন বলা হচ্ছে মলিবডেনাম আর এবং আয়রনের একটা কমপ্লেক্স স্ট্রাকচার দিয়ে তৈরি হয় এই প্রোটিনটাকে। তার জন্য এই যে নাইট্রোজেনের, যেহেতু নাইট্রোজেনের মেটাবলিজমে হেল্প করে, তাহলে এখানে কোন অপশন গুলো হবে? এখানে যেহেতু আছে মলিবডেনাম তাহলে এটা হবে, বা আয়রন থাকলে সেটাও হতো। তাহলে নাইট্রোজেন বিপাকে মেন কি কি মনে রাখতে হবে? মলিবডেনাম এবং আয়রন, এই দুটো নিউট্রিয়েন্টস খুবই কাজে লাগে। নেক্সট কি বলেছে যে মধ্য ল্যামেলায় অবস্থানকারী ধাতব উপাদান হলো। তাহলে মধ্য ল্যামেলা আমরা অলরেডি বললাম কি, যে এটা ধরলাম একটা সেল, এটা হচ্ছে কি উদ্ভিদের আরেকটা সেল। তাহলে এইগুলো হচ্ছে কি সেলের বাইরে থাকছে সেল ওয়াল, কোষ প্রাচীর। তো এই যে দুটো নিকটবর্তী কোষ প্রাচীরের মাঝে যে কানেকশন তৈরি করে, কি লিঙ্ক হিসেবে থাকে কারা? মিডিল ল্যামেলা। তাহলে কোষ প্রাচীরের যে কানেকশন সেটাকেই বলা হচ্ছে কি মিডিল ল্যামেলা। এই মিডিল ল্যামেলার মধ্যেই থাকে কি ক্যালসিয়াম পেকটেট, Ca2+ পেকটেট। এই উপাদানটা হচ্ছে কি মিডিল ল্যামেলা গঠন করে। তার জন্য হচ্ছে কি, এবং এটা যে কোষ প্রাচীরের যে স্ট্রাকচার তৈরি হচ্ছে এবং এই যে সেলগুলো একটা পুরোপুরি ভাবে যে গঠনটা থাকবে, স্ট্রাকচারাল ইউনিটিটা প্রেজেন্ট করবে কার মাধ্যমে? ক্যালসিয়ামের দ্বারা। তাহলে এটা এই ক্যালসিয়ামটা আমাদের কি পড়লাম আগে? ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর পার্ট। এটা কোথায় থাকছে? তাহলে মিডিল ল্যামেলায়। মাঝের কানেকশন গুলোকে আমরা বলছি কি মিডিল ল্যামেলা। নেক্সট কি বলেছে যে উদ্ভিদ দেহে জিঙ্কের অভাবে নিম্নলিখিত কোন হরমোনের সংশ্লেষ কমে যায়? জিঙ্ক হচ্ছে কি আমাদের মনে রাখতে হবে যেটা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, বা এটাকেই বলছি কি আমরা অক্সিন। এই ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের সংশ্লেষে কাজে লাগে কি জিঙ্ক। অপশন এ কারেক্ট হবে। তাহলে অক্সিনের প্রভাবে আমরা কি জানি? অগ্রস্ত প্রকটতা দেখা যায়, এপিক্যাল ডমিনেন্স, বিভিন্ন যেগুলো আমাদের ভাজক কলাতে অক্সিন কাজে লাগে। ভাজক কলা মানে কি সেল ডিভিশন হবে, সেল ডিফারেন্সিয়েশন হবে, এবং কাণ্ডের যে অগ্রস্ত কাণ্ডের এটা দৈর্ঘ্য বাড়ছে, মূলের দৈর্ঘ্য বাড়ছে, সমস্ত কিছু মানে যেখানে সেল ডিভিশন বেশি পরিমাণে হচ্ছে ভাজক কলা মেরিস্টেমেটিক সেলে, সেখানে কি লাগবে? অক্সিন কাজে লাগবে। তাহলে এপিক্যাল ডমিনেন্সে হেল্প করে। মেন ফাংশন হচ্ছে কার? অক্সিনের। তাহলে যদি এই যে জিঙ্ক তৈরি, অক্সিনের তৈরিতে কি লাগে? সংশ্লেষে জিঙ্ক লাগে। তাহলে যদি উদ্ভিদ দেহে জিঙ্কের অভাব হয় তাহলে কি হবে? অক্সিনের অভাবে যে যেগুলো দেখা যেতে পারে সেগুলো হবে, মানে অক্সিনের যেগুলো ফাংশন সেগুলো কি হয়ে যাবে? ডিক্রিজড হয়ে যাবে। তার মানে কি, যদি জিঙ্ক কমে যায় উদ্ভিদ দেহে তখন কি হবে? উদ্ভিদের যে দৈর্ঘ্যটা কি হবে? বাড়বে না। উদ্ভিদটা হচ্ছে কি এই যে এপিক্যাল ডমিনেন্স দেখাতে পারবে না, রুট এবং শুটের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কি কমে যাবে। সেলগুলোর যে সেল ডিভিশনের ক্যাপাবিলিটি সেগুলো কমে যাবে। রুট আর শুটের লেন্থ এগুলো কি হচ্ছে না? ডিক্রিজ হচ্ছে। তার ফলে জিঙ্কের অভাবে কি হবে? এই যে এপিক্যাল ডমিনেন্স এটা উদ্ভিদ দেখাতে পারবে না। অপশন কি হলো এখানে? এ কারেক্ট হলো। নেক্সট কি বলেছে? নিম্নলিখিত কোন আয়ন পত্ররন্ধ্রীয় সঞ্চালন নিয়ন্ত্রণ করে? তাহলে এটা আমরা অলরেডি আগে কোন চ্যাপ্টারে করেছি? উদ্ভিদের পরিবহন, ট্রান্সপোর্টিং প্ল্যান্টের চ্যাপ্টারে দেখেছি কি যে পত্ররন্ধ্রীয় বা স্টোমাটাল ওপেনিং এটা কিসের জন্য হচ্ছিল? এই যে গার্ড সেলের মধ্যে কি মেকানিজম আমরা পড়েছিলাম? কে+ম্যালেট থিওরি। এই কে+ম্যালেট থিওরির মাধ্যমে হচ্ছে কি উদ্ভিদের এই গার্ড সেলের মধ্যে যখন কে+ প্রবেশ করছিল তখন কি হয়? পত্ররন্ধ্র স্টোমাটা ওপেন হবে। কে+ আর ম্যালেট যখন গার্ড সেলের মধ্যে যাচ্ছিল কি হচ্ছিল? সারাউন্ডিং যে ওয়াটারটা সেটা হচ্ছিল গার্ড সেলের মধ্যে প্রবেশ করবে এবং স্টোমাটা কি হবে? ওপেন হবে। আর যদি গার্ড সেল থেকে কে+ বাইরে বেরিয়ে যায়, কে+ আর ম্যালেট, তখন কি হবে? স্টোমাটা ক্লোজ। এটা আমরা অলরেডি আগে ডিটেলসে আলোচনা করেছি। কারো যদি ওই ক্লাসটা উদ্ভিদের পরিবহন কেউ যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখবে, কারণ ওই চ্যাপ্টারে আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট কনসেপ্টে আলোচনা করেছি। স্টোমাটা ক্লোজ হবে। নেক্সট কি বলেছে? অ্যাজোল্লা কার সঙ্গে মিথস্ক্রিয় সম্পর্ক গড়ে তোলে? তাহলে অ্যাজোল্লা কার সঙ্গে হবে? অ্যাজোল্লা অ্যানাবিনা। এই অ্যাজোল্লাটা হচ্ছে কি এক ধরনের ফার্ন, ওয়াটার ফার্ন বলা হয় মেনলি। এটা হচ্ছে কি এক ধরনের ফার্ন। তাহলে এরা কি করে? এই যে বিভিন্ন যেগুলো জলা জায়গাতে, মেনলি হচ্ছে কি ধান জমিতে কি করা হয়? ধান চাষের আগে, ধান চাষের পরে এই ধরনের এই ফার্ন গুলোকে লাগানো হয়, যাতে কি হয় সেখানে এটা এনভায়রনমেন্টাল নাইট্রোজেন ফিক্সেশনে কাজে লাগে। এই অ্যাজোল্লা এবং অ্যানাবিনা সিম্বায়োটিক রিলেশনশিপের মাধ্যমে কি করতে পারে? এই অ্যাজোল্লা আর অ্যানাবিনা কি করতে পারে? আমরা আগেই বলেছি যে স্বাধীনজীবী নাইট্রোজেন ফিক্সেশন হেল্প করেন, এটা একটা যে বায়োলজিক্যাল এন্টু ফিক্সার হিসেবে কাজ করে। তাহলে অ্যানাবিনা আর অ্যাজোল্লা এরা কি করবে? সিম্বায়োসিসের মাধ্যমে, মিথজীবীয় সম্পর্কের মাধ্যমে কি করতে পারে? এই যে অ্যাজোল্লা থেকে সে কি করবে? তার যে বিভিন্ন খাদ্য পুষ্টি গ্রহণ করবে এবং এনভায়রনমেন্টাল নাইট্রোজেনটাকে এরা ফিক্স করবে, এবং কোথায় থাকবে? সয়েলের মধ্যে কি করতে পারে? নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে।
এর ফলে কি হবে, যখনই এই যে ধান চাষের আগে যদি এই ধরনের অ্যাজোলা অ্যানাবিনা এগুলো যদি ধান জমিতে থাকে, তারা কি করছে, মাটির মধ্যে যে N2 এর পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে। আর এই যে নাইট্রোজেন যদি মাটির মধ্যে বেশি থাকে, কি হয়, সেই মাটিটার উর্বরতা বেশি হয়। এই জন্য কি হয়, আমরা দেখি যে বিভিন্ন এই যে ইউরিয়া রাসায়নিক সার গুলো ব্যবহার করা হয়, তার মধ্যে কি আছে, ইউরিয়ার মধ্যে মূল উপাদান কি থাকছে, আলটিমেটলি নাইট্রোজেনই থাকছে। তাহলে যদি রাইস ফিল্ডের মধ্যে আগের থেকে এই ধরনের অ্যাজোলা অ্যানাবিনা ইউজ করে যদি মাটির মধ্যে N2 ফিক্সেশন করতে পারে, তাহলে সেটা বায়োলজিক্যাল একটা ফার্টিলাইজার হিসেবে কি করতে পারে, কাজ করতে পারে। তাহলে এখানে আমরা এটা দেখে নেবো কি করে এই যে নডিউল ফর্মেশন হচ্ছে। আমরা যেটা বললাম, রাইজোবিয়ামের ক্ষেত্রে আমরা মূলত দেখতে পাই কি, এই যে উদ্ভিদের মূলে কি করতে পারে, এই ধরনের অর্বুদ গঠন করছে। তাহলে সেটা কিভাবে হচ্ছে, এটা হচ্ছে কি নর্মাল স্ট্রাকচার, মাটির যেটা মাটি এই জায়গাটা আমরা কি দেখতে পাচ্ছি, মাটি, এবং এটা হচ্ছে কি একদম বাইরের লেয়ারটা, যেটা হচ্ছে কি রুটের এপিডার্মিস লেয়ার। তাহলে এই যে রুটের এপিডার্মিস লেয়ার থেকে কি হচ্ছে, একটা এই ধরনের প্রবর্ধক ইলেঙ্গুয়েশন অংশ তৈরি হচ্ছে, সেগুলোকে বলছি কি রুট হেয়ার। এরপরে কি হবে, এই যে মাটির মধ্যে কি থাকছে, রাইজোবিয়াম, এই ব্যাকটেরিয়া গুলো প্রেজেন্ট থাকছে। তারা কি করবে, এই যে রুট হেয়ারটা যখনই দেখবে যে তার চারপাশে এই ধরনের রাইজোবিয়াম ব্যাকটেরিয়া গুলো প্রেজেন্ট আছে, তারা এরকম একটা হুক তৈরি করে। এই হুক তৈরির মাধ্যমে আস্তে আস্তে কি করবে, এই যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া গুলো উদ্ভিদের এই রুট হেয়ারের মাধ্যমে প্রবেশ করবে উদ্ভিদের মধ্যে। এই যে থ্রেড লাইক একটা ইনফেকশন থ্রেড বলা হচ্ছে এটাকে, এরকম সুতোর মধ্যে কি করবে, উদ্ভিদের এই রুট হেয়ারের মধ্যে দিয়ে সেটা কি করবে, এপিডার্মিস লেয়ারকে ভেদ করে তার ভেতরের লেয়ার, এটা হচ্ছে কি কর্টেক্স লেয়ার, এই কর্টেক্স লেয়ারে প্রবেশ করছে। কর্টেক্স লেয়ারে প্রবেশ করার পরে কি করবে, এই যে ইনার কর্টেক্স পেরিসাইকেল লেয়ার, সেগুলো যখন ডিভিশন করছে, তার সাথে সাথে কি হবে, এই যে যেহেতু ব্যাকটেরিয়া গুলো এখানে প্রেজেন্ট হয়েছে এই কর্টেক্স এর মধ্যে, এই সেলগুলো যখন ডিভিশন হবে, তার সাথে সাথে হচ্ছে কি সেলটার এই যে ব্যাকটেরিয়া গুলো কন্টামিনেট হয়েছে এই সেলগুলো, তখন হচ্ছে কি এই সেলগুলো ডিভিশন হওয়া মানে কি প্রত্যেকটা যে ব্যাকটেরিয়া কন্টামিনেটেড সেলগুলো ডিভাইডস করছে, তার ফলে কি হবে, এরকম নডিউলস ফর্মেশন করবে। এর মধ্যে কি আছে, রাইজোবিয়াম আর এই যে উদ্ভিদের মূলের যে কর্টেক্স আছে, সেই সেলগুলো ডিভাইড হয়ে এরকম তৈরি করেছে। এই ম্যাচিওর যে নডিউল ফর্মেশন হয়েছে, তারা কি করতে পারে, N2 ফিক্সেশন করতে পারে। এখানে কি আছে, অর্বুদের মধ্যে আছে নাইট্রোজিনেজ এনজাইমটা। আরেকটা জিনিস আছে কি, লেগ হিমোগ্লোবিন। এই নাইট্রোজেন এনজাইমের মধ্যে আমরা পড়লাম কি মফি প্রোটিন আছে। এই নাইট্রোজেন এনজাইমটা কি করবে, এনভায়রনমেন্টের এরপর নাইট্রোজেনটা যখনই গ্রহণ করছে, সেটাকে নাইট্রোজেন এনজাইমের মাধ্যমে অ্যামোনিয়াতে ট্রান্সফার করছে, দিয়ে সেটা উদ্ভিদে ট্রান্সপোর্ট হয়ে যাবে, উদ্ভিদে অ্যামিনো অ্যাসিড তৈরিতে কাজে লাগবে, বিভিন্ন যে নিউক্লিক অ্যাসিড তৈরিতে নাইট্রোজেন কাজে লাগবে, সেগুলো সাপ্লাই হবে কোথা থেকে, এই যে NH3 অ্যামোনিয়া থেকে। এছাড়াও কি আছে, একটা লেগ হিমোগ্লোবিন আছে। এই লেগ হিমোগ্লোবিনের ফাংশন কি হচ্ছে, এই যে নাইট্রোজিনেজ এনজাইমটা, এটা কি করতে পারে না, এটা কিন্তু অক্সিজেন যদি সেখানে প্রেজেন্ট থাকে, যদি সেখানে অক্সিজেন প্রেজেন্ট থাকে, তাহলে এই নাইট্রোজেনেজ এনজাইম কিন্তু কাজ করতে পারবে না। অক্সিজেন প্রেজেন্ট থাকলে নাইট্রোজেনেজ কাজ করবে না। তাহলে নাইট্রোজেনেজকে যদি কাজ করতে হয়, N2 থেকে যদি NH3 তৈরি করতে হয়, তাহলে অবশ্যই কি লাগবে, নাইট্রোজেনেজকে কাজ করতে হবে। কিন্তু যদি সেখানে অক্সিজেন প্রেজেন্ট থাকে, সে কাজ করতে পারবে না। তাহলে এটার জন্য স্পেশাল মেকানিজম হচ্ছে কি, লেগ হিমোগ্লোবিন প্রেজেন্ট থাকে। তারা কি হচ্ছে, তাদের যে অক্সিজেনের প্রতি আসক্তি অনেক বেশি, তারা হিমোগ্লোবিন এমনিতেই কি করতে পারে, অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে। তাহলে এই লেগ হিমোগ্লোবিন তখন কি করবে, এই যে মূলের মধ্যে যে অক্সিজেনটা প্রেজেন্ট আছে, তার সাথে বাইন্ড করে যাবে, যাতে হচ্ছে কি এই যে নাইট্রোজেনেজ এনজাইমটা কাজ করতে পারে, সেখানে কোনো অক্সিজেন প্রেজেন্ট না থাকে, পুরোটাই কি হচ্ছে, লেগ হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে যাচ্ছে। তার জন্য কি হচ্ছে, এই যে মূলের অর্বুদে একটা কোশ্চেন আসছে যে লেগ হিমোগ্লোবিন প্রেজেন্ট থাকে, তাহলে লেগ হিমোগ্লোবিন কি করে, এই যে অক্সিজেনটা প্রেজেন্ট আছে সেটাকে বাইন্ড করে নেবে, যাতে নাইট্রোজেনেজ এনজাইমটা ভালোভাবে কাজ করতে পারে। অক্সিজেন যদি একটুও প্রেজেন্ট থাকে, সেখানে কিন্তু নাইট্রোজেনেজ কাজ করতে পারবে না। তাহলে কি বলেছে 9 নম্বর কোশ্চেনটা, যে নিম্নলিখিত কোনগুলির জন্য, কোনটির জন্য লেগ হিমোগ্লোবিন উৎপন্ন হয়। এই যে লেগ হিমোগ্লোবিন হচ্ছে কি নাইট্রোজেন আবদ্ধকরণের জন্য কাজে লাগছে। এই যে বললাম নডিউল ফর্মেশন হলো, নডিউলস এর মধ্যে কি কি থাকছে, নাইট্রোজিনেজ থাকছে। নাইট্রোজিনেজকে যদি কাজ করাতে হয়, তাহলে অবশ্যই লেগ হিমোগ্লোবিনকে কি করতে হবে, পুরো সমস্ত ওখানে মূলের মধ্যে যতটা অক্সিজেন প্রেজেন্ট আছে, সেটার সাথে কি করতে হবে, বাইন্ড করে যেতে হবে, যাতে কি করতে পারে না, নাইট্রোজেনেজ এনজাইমটা কাজ করতে পারে। এই লেগ হিমোগ্লোবিনকে ওই জন্য বলা হয় কি, অক্সিজেন স্ক্যাভেঞ্জার বলা হয়। এটা কোশ্চেন আছে, অক্সিজেন স্ক্যাভেঞ্জার কাকে বলা হয়, লেগ হিমোগ্লোবিনকে বলা হয়। এই লেগ হিমোগ্লোবিনের কালার মনে রাখতে হবে, পিঙ্ক বা রেডিশ টাইপের একটা কালার। যদি আমরা মাইক্রোস্কোপের আন্ডারে দেখি, মূলের যদি আমরা ক্রস সেকশন করে দেখা হয়, তাহলে এই ধরনের, মানে যারা লেগুমিনাস প্ল্যান্ট, তাদের যদি মূলের কাট সেকশন করা হয়, তাহলে লেগ হিমোগ্লোবিনের কালারটা এরকম পিঙ্ক বা একটা রেডিশ কালার দেখা যায়। আর এরা নাইট্রোজেন সংবন্ধকরণের জন্য, যাতে নাইট্রোজেনেজ এনজাইমটা কাজ করতে পারে, তার জন্য লেগ হিমোগ্লোবিন প্রেজেন্ট থাকে। নেক্সট কি বলেছে, উদ্ভিদের মূলের অগ্রভাগের বৃদ্ধির জন্য কোনটি জরুরি। তাহলে উদ্ভিদের মূলের
যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই কি দরকার, সেল ডিভিশন হতে হবে। যে কোনো জায়গায় অগ্রভাগের যদি বৃদ্ধি হতে হয় তাহলে কি হবে, সেগুলো মেরিস্টেমেটিক সেল, যারা ভাজক কলার ডিভিশন হতে হবে। মেরিস্টেম যারা, সেই মেরিস্টেমেটিক সেলগুলোর কি হতে হবে, ডিভিশন হতে হবে। তাহলে মেরিস্টেমেটিক সেলগুলো যখনই ডিভিশন হবে, সেল ডিভিশন এবং সেল ডিফারেন্সিয়েশনে সেখানে কাজে লাগবে কে, ক্যালসিয়াম। সেল ডিভিশন, সেল ডিফারেন্সিয়েশন, সেল ডিভিশনের জন্য আমরা কি জানি, স্পিন্ডেল ফাইবার তৈরি হতে হয়। তাহলে সবসময় সেল ডিভিশনের জন্য কি দরকার, স্পিন্ডেল ফাইবার যেগুলো তৈরি হচ্ছে সেগুলো কার মাধ্যমে তৈরি হবে, ক্যালসিয়ামের জন্য। তাহলে মূলের অগ্রভাগের, মূল বলুক সেটা কাণ্ডের অগ্রভাগের বৃদ্ধি বলুক, যে কোনো কিছুর জন্য মেরিস্টেমেটিক সেলের যদি ডিভিশন করতে হয়, এবং এই যে সেল ডিভিশনের জন্য যেটা গুরুত্বপূর্ণ ভাবে দরকার স্পিন্ডেল ফাইবার, এগুলো সমস্তটা গঠনে কে কাজে লাগছে, ক্যালসিয়াম। নেক্সট কি বলেছে, যে পরিবেশের লবণ এবং আয়নের সামান্য পরিবর্তন যে প্রাণী সহ্য করতে পারে তাকে বলা হয়। তাহলে পরিবেশে মূলত এটা আমরা কি বলা হচ্ছে, যে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে, অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে যারা হচ্ছে অ্যাকোয়াটিক বিভিন্ন অ্যানিমেল আছে, মানে কি মাছ এবং অ্যাকোয়াটিক যারা বিভিন্ন অ্যানিমেলস আছে, তারা কি করতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে কি, তারা যদি সামান্য সেখানে স্যালাইনিটি চেঞ্জ হয়, মানে কি যারা মিষ্টি জলের মাছ তারা কি দেখি আমরা মিষ্টি জলেই বেঁচে থাকে, যারা নোনা জলের মাছ সামুদ্রিক মাছ তারা সেই জায়গাতেই বেঁচে থাকতে পারে, এবং কিন্তু তাদের মধ্যে যদি সামান্যতম পরিবর্তন হয় সেটাকে কিছু কিছু প্রাণী আছে যারা সহ্য করে নিতে পারে, যে একদম মিনিমাল যদি চেঞ্জ হয় সেটাকে তারা অ্যাডাপ্ট করে নিতে পারে, তাদেরকে বলা হচ্ছে স্টেনোহেলাইন। মানে সাধারণত তারা যদি মিষ্টি জলের মাছ হয় সেখানেই থাকবে, যদি সামান্য তাদের ওই জলটার মধ্যে স্যালাইনিটি চেঞ্জ হয় তারা সেটাকে সহ্য করে নিতে পারবে। কিন্তু যারা ইউরিহেলাইন তারা কি করতে পারে, মেরিন ওয়াটার এবং যে আমাদের যে নর্মাল ওয়াটার মিষ্টি জল এবং নোনা জল দু জায়গাতেই থাকতে পারে। যেমন এটার উদাহরণ হচ্ছে, খুব ভালো উদাহরণ হচ্ছে স্যালমন মাছ, এরা কি করতে পারে, নোনা জল এবং মিষ্টি জল দুই জায়গাতেই কিন্তু বসবাস করতে পারে। তাদেরকে মানে কি ওয়াইড ভ্যারাইটি, ওয়াইড যদি চেঞ্জ হয়, অনেক আয়ন, লবণ এবং আয়নের ভারসাম্য যেটা পরিবর্তনটাকে যদি তারা মানিয়ে নিতে পারে তাদেরকে বলা হবে কি, ইউরিহেলাইন। আর যারা সামান্য পরিবর্তনে সহ্য করতে পারে তারা হচ্ছে স্টেনোহেলাইন। নেক্সট কি বলেছে, যে মাধ্যমের তাপমাত্রা বেশি হলে ব্যাপন হার, ব্যাপন হার বা ডিফিউশন হচ্ছে কি একটা সেমি পারমিয়েবল মেমব্রেনের থ্রুতে, আমরা আগে বলেছি কি যেখানটা হচ্ছে লো সলিউট সেখান থেকে হাই সলিউট জায়গাতে যাবে, যেখানে এখানে কি আছে লো সলিউট, সলিউটের পরিমাণ কম, এখানে হচ্ছে হাই সলিউট, সেখানে যাবে, যাবে কে, ওয়াটার পার্টিকেলস। তাহলে এখানে ওয়াটার মলিকুলটা কি আছে, বেশি আছে, এখানে কি আছে, ওয়াটারটা কম আছে, তার মানে কি এখানে হাই কনসেন্ট্রেশন। তাহলে ওয়াটারটা আলটিমেটলি ট্রান্সফার হবে কি কোথায়, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে। এবং এই যে ডিফিউশনের হারটা কিসের উপর নির্ভর করছে, ডিরেক্টলি ডিফিউশনকে যদি আমরা ডি ধরি, ডিফিউশন রেটটাকে, তাহলে সেটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা টেম্পারেচার, বা আমরা বলতে পারি ডিরেক্টলি টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল। যদি টেম্পারেচার বাড়ে তাহলে ডিফিউশনের রেট বাড়বে, যদি টেম্পারেচার কমে ডিফিউশনের রেট কমবে। মানে কি যত বেশি টেম্পারেচার হবে, টেম্পারেচার যদি বেশি হয়, কাইনেটিক এনার্জি আমরা কি জানি ফিজিক্সে, যে কাইনেটিক এনার্জি তত বেশি, এই যে জলের পার্টিকেলস গুলো তত তাড়াতাড়ি হচ্ছে কি ফ্রি মুভ করতে পারবে, তার ফলে হচ্ছে কি ডিফিউশনের রেটটাও কি হবে, বাড়বে। তাহলে যত হচ্ছে কি ওয়াটারের ফ্রি মলিকিউল ট্রান্সপোর্ট হতে পারবে থ্রু দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন, তত হবে কি ডিফিউশনের রেটটা বাড়বে। তাহলে যদি এই মাধ্যমে আমরা টেম্পারেচারটাকে বাড়িয়ে দিই তাহলে ডিফিউশনের রেট বাড়বে, মাধ্যমে টেম্পারেচারটাকে যদি কমানো হয় ডিফিউশনের রেট কমবে। নেক্সট কি বলেছে, যে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি অ্যান্টিপোড। তাহলে অ্যান্টিপোড, সিম্পোড, ইউনিপোড, তিনটে এখানে আমাদের জিনিস মনে রাখতে হবে। ইউনিপোড মানে কি, শুধুমাত্র একটা দিকে যখন অণু ট্রান্সফার হতে পারবে, সেটা হতে পারে সোডিয়াম বা পটাশিয়াম, শুধুমাত্র একটা দিকে এবং যে কোনো একটাই হবে, তখন তাকে বলবো কি ইউনিপোড। একটা টাইমে একটাই মলিকিউল কি করতে পারবে, পাস হতে পারবে এবং একই অভিমুখে হতে হবে, তাকে বলা হচ্ছে ইউনিপোড। সিম্পোড কখন বলা হবে, ইউনিপোড, সিম্পোড। সিম্পোড মানে কি একসাথে হতে পারে একের চেয়ে বেশি, দুটো তিনটে মলিকিউল একসাথে ট্রান্সপোর্ট হতে পারে, কিন্তু অভিমুখটা কি থাকবে, সেম ডিরেকশনে হতে পারে, কি সোডিয়াম পটাশিয়াম একই সাথে ট্রান্সপোর্ট হতে পারছে, তখন তাকে বলা হচ্ছে সিম্পোড। আর অ্যান্টিপোড মানে হচ্ছে কি বিপরীত অভিমুখে ট্রান্সপোর্ট হবে, একই টাইমে হচ্ছে কি যদি এইদিকে সোডিয়াম যায় উল্টো দিকে কি যাবে, পটাশিয়াম যাবে, তাকে বলা হচ্ছে কি অ্যান্টিপোড। তাহলে এখানে বলেছে কি নিম্নলিখিত গুলির মধ্যে কোনটা অ্যান্টিপোড, মানে কি সোডিয়াম যেদিকে যাবে তার পটাশিয়ামটা বিপরীত দিকে পরিবহন হবে, তাহলে অপশন সি কারেক্ট হবে। এখানে বলেছে একই দিকে পরিবহন, মানে এটা কিসের উদাহরণ, সিম্পোর্টের উদাহরণ। আর ইউনিপোড মানে কি একটা টাইমে একই দিকে একটাই মলিকুল ট্রান্সপোর্ট হতে পারবে। নেক্সট কি বলেছে, যে কোষ ঝিল্লিতে কোন উপাদান
কোষ ঝিল্লিতে কোন পদ্ধতির সাহায্যে পরিবহনের জন্য বাহক অণুর প্রয়োজন হয় না? এই কোশ্চেনটাও কিন্তু আমরা আগে আলোচনা করেছি। তাহলে সিম্পল ডিফিউশন যে পদ্ধতিটা, সেখানে কোনো এনার্জি, কোনো এটিপি লাগে না এবং কোনো মলিকিউলসও লাগে না। বাহক অণু বা কেরিয়ার প্রোটিন, কোনো চ্যানেলের প্রয়োজন হয় না, কোনো কেরিয়ার দরকার হয় না, কোনো চ্যানেল দরকার হয় না। সিম্পলি এটা হচ্ছে কি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের থ্রুতে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে পরিবহন হতে পারে, সেটা হচ্ছে সিম্পল ডিফিউশন। বাকি সমস্তগুলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এখানে এটিপি লাগবে, তার সাথে সাথে হচ্ছে কেরিয়ার লাগবে, পাম্প লাগবে, সমস্তগুলো বিভিন্ন যে চ্যানেল প্রোটিন যেগুলো হচ্ছে যেমন অ্যাকোয়াপোরিন, সে ধরনের বিভিন্ন কেরিয়ার প্রোটিন আছে যার মাধ্যমে সহায়ক ব্যাপন, যেটা হচ্ছে কি আমাদের ফ্যাসিলিটেড ডিফিউশন, সেখানেও কি লাগে কোনো না কোনো চ্যানেল বা পাম্প এইগুলোর কাজে লাগছে। মেনলি চ্যানেল বা কেরিয়ার প্রোটিনস এর মাধ্যমে কি হয়, ফ্যাসিলিটেড ডিফিউশন হয়। এরপরে হচ্ছে কি যেটা সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে, সেটাও কি আমাদের এক ধরনের অ্যাক্টিভ ডিফিউশনেরই উদাহরণ। ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট বা ফ্যাসিলিটেড ডিফিউশন আমরা বলতে পারি, ফ্যাসিলিটেড ডিফিউশন। আর এই যে সোডিয়াম পটাশিয়াম পাম্প, সেটাও হচ্ছে কি আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্টের উদাহরণ। তাহলে কোনো যদি বাহক অণু কাজে না লাগে, সেটা হচ্ছে আমাদের সিম্পল ডিফিউশন হবে। তাহলে আশা করছি এই কোশ্চেন গুলো তোমাদের খুবই হেল্পফুল হচ্ছে। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর কোনো ডাউট থাকলে ক্লিয়ার করে দেবো সেইগুলো। আর যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। তাহলে নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি বলেছে, যে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বের বৃদ্ধিতে বাষ্পমোচনের হারটার কি পরিবর্তন হবে? তাহলে কার্বন ডাইঅক্সাইড, উদ্ভিদের দেহে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যায়, তখন কি করবে, উদ্ভিদ যে স্টোমাটাকে ক্লোজ করে দেবে। আর এনভায়রনমেন্ট, যদি কার্বন ডাইঅক্সাইডটা যদি আমরা দেখি যে মেসোফিল কলার মধ্যে কি দরকার, যে ফটোসিনথেসিসের জন্য কার্বন ডাইঅক্সাইড দরকার, তাহলে উদ্ভিদের বডিতে অলরেডি কার্বন ডাইঅক্সাইডটা যদি বেশি পরিমাণে আছে, স্টোমাটাকে কি করবে, ক্লোজ করবে। আর স্টোমাটা ক্লোজ করা মানে কি হচ্ছে, ট্রান্সপিরেশন কম হবে। স্টোমাটা বা পত্ররন্ধ্র যদি উন্মুক্ত থাকে, তখনই কি হবে, বেশি পরিমাণে বাষ্পমোচন হতে পারবে, তাহলে এখানে বাষ্পমোচন কম হবে। আর যদি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বটা কম থাকে, তখন কি করবে, স্টোমাটাকে ওপেন করবে আরো এনভায়রনমেন্টের কার্বন ডাইঅক্সাইডটাকে যাতে অ্যাবজর্ব করতে পারে, তখন কি হবে, ট্রান্সপিরেশনের পরিমাণটা বাড়বে। তাহলে এখানে কি বলেছে, ঘনত্বের বৃদ্ধিতে বাষ্পমোচনের হার কি হবে, হ্রাস পাবে। অপশন বি হবে। নেক্সট কি বলেছে, কোন দ্রবণে প্লাজমোলাইসিস হয়? এটার অ্যান্সার কিন্তু আমি বলবো না, অলরেডি আমি যে উদ্ভিদের পরিবহন চ্যাপ্টারে আলোচনা করেছি, এটার অ্যান্সার তোমরা সবাই কমেন্ট সেকশনে লিখবে। প্লাজমোলাইসিস কখন হয় পুরোটা ডিসকাশন করেছি, এবং হাইপারটনিক, আইসোটনিক, হাইপোটনিক প্রত্যেকটা সলিউশনের ডিটেলসে আলোচনা করা আছে। কমেন্ট সেকশনে অবশ্যই এটার অ্যান্সার সবাই লিখবে। নেক্সট কি বলেছে, যে সালোক সংশ্লেষের সময় জলের অণুকে ভাঙার জন্য দায়ী স্বল্পমাত্রিক পুষ্টি উপাদানটি হলো। তাহলে আমরা কি দেখেছিলাম, যে PH2 তে যখন ছিল, সেই PH2 তে কি হচ্ছিল, জলের মলিকুল ওয়াটারটা ভেঙে গিয়ে কি করছিল, এখানে অক্সিজেন উৎপন্ন করছিল। ওয়াটার স্প্লিটিং এর মাধ্যমে কি হয়, যে সালোক সংশ্লেষের মাধ্যমে যে এনভায়রনমেন্টে অক্সিজেন উৎপন্ন করে, সেটা কোথায় হচ্ছিল, PH2 তে সালোক সংশ্লেষে। তাহলে সেখানে এই যে ওয়াটার স্প্লিটিং এর জন্য দরকার অবশ্যই কোন যে অণুটা দরকার, সেটা হচ্ছে কি আমাদের ম্যাঙ্গানিজ, Mn আর Cl। ম্যাঙ্গানিজ আর Cl এই দুটো যে মলিকুল খুবই গুরুত্বপূর্ণ ওয়াটার স্প্লিটিং এর জন্য। PH2 তে কাজে লাগে কি, ম্যাঙ্গানিজ আর ক্লোরিন। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট কি বলেছে, যে স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 মেলাও। এখানে কি কিছু কিছু ব্যাকটেরিয়ার নাম দেওয়া আছে, এবং এগুলো প্রত্যেকটা স্টেপস গুলোই হচ্ছে কি আমাদের যে নাইট্রোজেন সাইকেলের মধ্যে আছে। তাহলে এই যে নাইট্রোজেন আবদ্ধকরণ মানে কি হচ্ছে, এনভায়রনমেন্টাল যে নাইট্রোজেন ফিক্সেশন বললাম আমরা, নাইট্রোজেন ফিক্সেশন মানে কি হচ্ছে, N2 কে NH3 তে রূপান্তরিত করছে। এই স্টেপটা নাইট্রোজেন আবদ্ধকরণে কাজে লাগে। অ্যাজোটোব্যাক্টর অলরেডি আমরা আগে আলোচনা করেছি, তাহলে 3-এরটা 1 আমরা প্রথমে আগেই বুঝতে পারছি। তারপরে স্টেপ হচ্ছে কি, এই যে অ্যামোনিয়া তৈরি হয়ে গেল, তারপরে কি করতে হবে, সেই অ্যামোনিয়াটাকে প্রথমে নাইট্রাইটে রূপান্তরিত করে, দিয়ে নাইট্রেটে রূপান্তর হয়, যেটা উদ্ভিদ দেহে কি হতে পারে, অ্যাবসর্ব হতে পারে। তাহলে প্রথমে NO2 মাইনাস, দিয়ে সেখান থেকে NO3 মাইনাস, নাইট্রেটে ফর্মেশন। তাহলে এই যে প্রসেসটা অ্যামোনিয়া থেকে নাইট্রেটে রূপান্তরিত, সেটাকে বলছি কি আমরা নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন, এই নাইট্রিফিকেশনে যে যেগুলো কাজে লাগে, এই স্টেপটাতে লাগে, দুটো মনে রাখতে হবে, নাইট্রোকক্কাস, নাইট্রোসোমোনাস। এই অ্যামোনিয়া থেকে যখন নাইট্রাইটে রূপান্তরিত হচ্ছে, তারপর নাইট্রাইট থেকে যখন নাইট্রেটে রূপান্তরিত হচ্ছে, এখানে কাজে লাগে নাইট্রোব্যাক্টর। এই নাইট্রোব্যাক্টর আর এই স্টেপে হচ্ছে নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস। এগুলো হচ্ছে কি নাইট্রিফিকেশন বা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হিসেবে কাজে লাগে। তাহলে এখানে যেটা আছে নাইট্রোসোমোনাস, এটা হচ্ছে কোথায় কাজে লাগে, নাইট্রিফিকেশনের কাজে লাগে, এই স্টেপে কাজে লাগছিল। এই দুটো স্টেপকে মিলিয়ে একসাথে বলা হচ্ছে নাইট্রিফিকেশন। তাহলে প্রথম স্টেপে লাগছিল কি কি, দুটো খুবই মনে রাখতে হবে, নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস। পরের স্টেপটাতে হচ্ছে কি, নাইট্রোব্যাক্টার। নেক্সট কি বলেছে আমাদের, যদি আমরা দেখি ডিনাইট্রিফিকেশন প্রসেস। ডিনাইট্রিফিকেশন মানে কি, এই যে নাইট্রেট ফর্মে এলো,
সেই নাইট্রেট ফর্মের পরে এরপরে আবার কি হবে, যখন এনভায়রনমেন্টাল নাইট্রোজেনে রূপান্তরিত হবে, এই প্রসেসটাকে বলছি আমরা ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন, এই ডিনাইট্রিফিকেশন প্রসেসে যেগুলো কাজে লাগবে সিউডোমোনাস, থায়োব্যাসিলাস, এখানে যেহেতু দুটোই অপশনে আছে তাহলে আমরা থায়োব্যাসিলাসকে প্রায়োরিটি দেবো। এখানে থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেশন যে ব্যাকটেরিয়াটা আছে সেটা হচ্ছে কি এই যে নাইট্রেট ফর্ম থেকে, যেটা উদ্ভিদ দেহের মধ্যে ছিল কি নাইট্রেট ফর্মে, সেখান থেকে আবার এনভায়রনমেন্টাল যে মুক্ত নাইট্রোজেনে রূপান্তরিত করছে সেই প্রসেসটা হচ্ছে ডিনাইট্রিফিকেশন, সেখানে কাজে লাগছে কি থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেশন। আর এই সিউডোমোনাস এটা আমরা আগেও বলেছি কি অ্যামোনিফিকেশন। তাহলে উদ্ভিদদের বডির যে কিছু ডেড যে পার্ট গুলো আছে, কোনো একটা অংশ নষ্ট হয়ে গেল, উদ্ভিদের পাতা পচে যাওয়া পাতাগুলো, সেগুলো সেই অর্গানিক পার্টিকেলস গুলোকে কি করবে, সেখান থেকে ভেঙে আবার কি করবে অ্যামোনিয়া রূপান্তরিত করবে। তাহলে মাটির মধ্যে অ্যামোনিয়াটা কি থাকবে, জমা হচ্ছে, সেই প্রসেসটাতে কাজ করছে যে ডেড অর্গানিক পার্টিকেলস থেকে অ্যামোনিয়া রূপান্তর করছে, সেই প্রসেসটা হচ্ছে অ্যামোনিফিকেশন বলা হচ্ছে। সেই অ্যামোনিফিকেশনে কে কাজে লাগে, সিউডোমোনাসের বিভিন্ন স্পিসিস আছে যারা অ্যামোনিফিকেশন প্রসেসে কাজ করে। তাহলে অপশন কোনটা কোনটা হবে, 2 এর হচ্ছে আমাদের, 1 এর হচ্ছে 4, 1 এর 4 মানে একটাতেই আছে অপশন বিটাই আমরা দেখে নিই, বাকিগুলো 2 এর হচ্ছে কি 3, ঠিক আছে, 3 এর হচ্ছে 1, এটাও ঠিক আছে, আর 4 এর হচ্ছে 2। তাহলে অপশন কোনটা কারেক্ট হচ্ছে, আমাদের অপশন বি কারেক্ট হচ্ছে। তো এই যে প্রসেসটা আমরা এখান থেকে ভালোভাবে বুঝতে পারবো। অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন এখানে আছে, সেটা বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন হতে পারে, মানে কি যারা এই ধরনের যে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সারের উদাহরণগুলো পড়লাম তাদের মাধ্যমে হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল হতে পারে, বা বিভিন্ন ধরনের এই যে দুটো অ্যামোনিয়া কিসের কিসের মাধ্যমে হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল নাইট্রোজেন ফিক্সেশন হতে পারে, মানে কি বিভিন্ন আমরা ইন্ডাস্ট্রির মধ্যে মেকানিজম কেমিক্যাল ইউজ করে করতে পারি, রিয়াকশনে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে N2 থেকে NH3 তৈরি করতে পারি, তারপরে NH3 থেকে সেটা নাইট্রাইটে তৈরি হচ্ছে, এটা মাটির মধ্যে কি হচ্ছে, এই যে অ্যামোনিয়া রূপান্তর হলো সেখান থেকে কি করবে নাইট্রোসোমোনাস নাইট্রোকক্কাস এরা কি করছে নাইট্রাইটে, যে সেখান থেকে নাইট্রোব্যাক্টেরিয়ার মাধ্যমে নাইট্রাইট তৈরি হচ্ছে, এই পুরো প্রসেসটা হচ্ছে কি নাইট্রিফিকেশন। দিয়ে এই যে নাইট্রাইট NO3- এই ফর্মে আসছে, সেটা হচ্ছে কি একটা হতে পারে উদ্ভিদ দেহে আপটেক হচ্ছে, উদ্ভিদের যাচ্ছে, উদ্ভিদের বিভিন্ন এই যে NO3- এই নাইট্রোজেনটাকে কাজে লাগিয়ে আগেই বলেছি কি অ্যামিনো অ্যাসিড তৈরি করবে, নিউক্লিক অ্যাসিড তৈরি করবে, বিভিন্ন উদ্ভিদের যে সমস্ত ফাংশন গুলো সেখানে কাজে লাগছে নিউক্লিক অ্যাসিড, দিয়ে সেটা কি হচ্ছে প্ল্যান্ট বায়োমাসের মধ্যে থাকছে, এবং দিয়ে সেটা হতে পারে প্ল্যান্ট থেকে অ্যানিমেলে ট্রান্সফার হচ্ছে কিসের মাধ্যমে, এই প্ল্যান্টটাকে যদি কোনো প্ল্যান্টের বস্তুকে উদ্ভিদ খাদ্য রূপে গ্রহণ করে সেটা অ্যানিমেলের মধ্যে যাচ্ছে, দিয়ে আলটিমেটলি প্ল্যান্ট বা অ্যানিমেলটা মারা যাওয়ার পরে সেটা হচ্ছে কি ডিকেইং বায়োমাসে রূপান্তরিত হচ্ছে। সেইগুলো হচ্ছে কি এই যে স্টেপটা অ্যামোনিফিকেশনের মাধ্যমে, যেখানে সিউডোমোনাস কাজে লাগছিল অ্যামোনিফিকেশনের মাধ্যমে আবার কি হচ্ছে মাটির মধ্যে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে দিচ্ছে। এই যে প্রসেসটা এটা হচ্ছে কি উদ্ভিদ দেহের মধ্যে হচ্ছে, দিয়ে সেখান থেকে এই যে মৃতদেহগুলো উদ্ভিদের যেগুলো মৃত পার্ট গুলো সেগুলো ডিকেইং, সেটা হতে পারে অ্যানিমেলের কোনো পার্ট, সমস্তগুলো কি হচ্ছে অ্যামোনিফিকেশনের মাধ্যমে আবার মাটিতে অ্যামোনিয়াতে রূপান্তরিত হচ্ছে। হতে পারে বাকি এই যে নাইট্রেট ফর্মটা ছিল সেটা আবার ডিনাইট্রিফিকেশন প্রসেসের মাধ্যমে এনভায়রনমেন্টাল নাইট্রোজেনে ফিরে যাচ্ছে। এখানে কাজে লাগছিল থায়োব্যাসিল, বিভিন্ন যে ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া গুলো আছে তারা কাজে লাগবে। আশা করছি এই প্রসেসটা ক্লিয়ার হয়েছে। নেক্সট কি বলেছে যে অ্যানঅক্সিজেনিক সালোক সংশ্লেষ দেখা যায়। তাহলে অক্সিজেনিক সালোক সংশ্লেষ মানে কি, আমরা মূলত দেখি যে উদ্ভিদদের দেহে H2O কে কাজে লাগিয়ে কি করে অক্সিজেন বা অক্সিজেন উৎপন্ন করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু কিছু কিছু অর্গানিজম আছে যারা কি হচ্ছে H2O এর পরিবর্তে যে কোনো কিছু অন্যান্য, সাধারণত কি দেখা যায় যারা পার্পল সালফার ব্যাকটেরিয়া, গ্রিন সালফার ব্যাকটেরিয়া, তাদের ক্ষেত্রে H2S সাবস্টেন্স হিসেবে কাজ করে এবং তারা সালফার তৈরি করে অক্সিজেনের পরিবর্তে, তাদেরকে বলা হচ্ছে কি অ্যানঅক্সিজেনিক। মানে কি যেহেতু অক্সিজেন উৎপন্ন হচ্ছে না সেই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাকে বলা হয় কি অ্যানঅক্সিজেনিক। এরকমের উদাহরণ হচ্ছে কি রোডোস্পাইরিলাম, এটা হচ্ছে কি একটা পার্পল সালফার ব্যাকটেরিয়ার উদাহরণ। পার্পল সালফার ব্যাকটেরিয়ার উদাহরণ। নেক্সট কি বলেছে যে সুগার ট্রান্সলোকেশন এবং নাইট্রোজেনের উৎসেচকের সক্রিয়করণে প্রয়োজনীয় খনিজ হলো। তাহলে এই নাইট্রোজেনের উৎসেচকের সক্রিয়করণের জন্য আমরা কি জানি মফি প্রোটিন, মলিবডেনাম লাগবে। তাহলে এই দুটো অপশন আমরা আগেই এলিমিনেট করে দিতে পারবো, এখানেও মলিবডেনাম আছে এখানেও মলিবডেনাম আছে, মানে কি অপশন বি বা ডি এর মধ্যে একটা হবে, আমরা বুঝে গেছি। মানে কি এখানে বলতে চাইছে সুগার ট্রান্সলোকেশনের জন্য প্রথমেরটা হবে, নাইট্রোজেন উৎসেচকের সক্রিয়করণের জন্য সেকেন্ডেরটা হবে। তাহলে সেকেন্ডেরটা আমরা অলরেডি এখানে বুঝতে পারছি। সুগার ট্রান্সলোকেশন মানে কি উদ্ভিদের দেহে এই যে ফ্লোয়েম কলার মাধ্যমে আমরা কি জানি পাতার মধ্যে যেটা তৈরি হচ্ছে সেই গ্লুকোজটা সুক্রোজ ফর্মে আসে, আমরা আগেই আলোচনা করেছি। সেই সুক্রোজটা কার মাধ্যমে আসে, এটা হচ্ছে ফ্লোয়েম ধরলাম। এই ফ্লোয়েমের মাধ্যমে যে ট্রান্সপোর্ট হবে উদ্ভিদের বিভিন্ন পার্টে, এই যে সুগার, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে সুগার ট্রান্সলোকেশন। এই সুগার ট্রান্সলোকেশনের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ যে খনিজ কাজ করে সে হচ্ছে কি বোরন।
অপশন ডিটাই কারেক্ট হবে। এখানে বোরন যদি উদ্ভিদের দেহে কমে যায় তখন কি হবে, উদ্ভিদের বিভিন্ন পার্টে, এই যে মূলে উদ্ভিদের বিভিন্ন অংশে কি করতে পারবে না, এই যে খাদ্যটা সুক্রোজটা সাপ্লাই হতে পারবে না। যদি এই এনার্জি সুক্রোজ খাদ্য বস্তুটা যদি উদ্ভিদের ধরলাম মূলে বা কোনো একটা অংশে সাপ্লাই হতে পারলো না, বোরনের অভাবে ট্রান্সলোকেশন পদ্ধতিটা ঠিকভাবে হবে না, তাহলে সেই পার্টটা হচ্ছে না, সেল ডিভিশনটা বন্ধ হয়ে যাবে, সেলটা ডিভাইড হতে পারবে না, সেল ডিভাইড, সেক্ষেত্রে কি দেখা যায় উদ্ভিদের বিভিন্ন অংশ মারা যায়। যেমন কি বোরনের অভাবে দেখা যায় যদি এই যে মূলের মধ্যে যদি খাদ্য বস্তু না পৌঁছায় তাহলে কি হবে, উদ্ভিদের মূলটা পচে যায় বা উদ্ভিদের মূলটা মারা যায়। এই ধরনের বিভিন্ন, এই যে বললাম বিভিন্ন কিছু কিছু আছে যে বোরন আমাদের কি মাইক্রো নিউট্রিয়েন্টস এর মধ্যে পড়ছে, কিন্তু তার পরিমাণটাও যদি কমে যায় উদ্ভিদে একটা হিউজ এফেক্ট পড়ছে। নেক্সট কি বলেছে যে উদ্ভিদের এক্স একটা নিউট্রিয়েন্টস যেটা উদ্ভিদের মূলে এবং পাতায় অবস্থিত থাকে, এটা একটা প্রয়োজনীয় স্বল্প মাত্রিক খনিজ, মানে আমাদেরকে বলেই দিয়েছে, আমরা আগের থেকে বুঝতে পারছি এটা মাইক্রো নিউট্রিয়েন্টস এর মধ্যে কিছু একটা হবে। এরপর বলেছে এক্স এর প্রধান কাজ হলো ইউরিয়া বিপাক। এক্স এর অভাবে, তার মানে কি ইউরিয়া বিপাকে আমাদেরকে এই কোশ্চেন গুলোর ক্ষেত্রে বুঝতে হবে কি ইউরিয়া মেটাবলিজমে কাজ করে। তার মানে কি ইউরিয়া মেটাবলিজম কোথার থেকে হবে, তাহলে আমরা যে বিভিন্ন যে সারগুলোকে ব্যবহার করি, ইউরিয়াকে কি করি, বিভিন্ন যে ফার্টিলাইজার গুলো ইউজ হয় সব থেকে বেশি যেগুলো ব্যবহার করে কি ইউরিয়া, তাহলে ইউরিয়াটা কি হবে উদ্ভিদের দেহে ডিরেক্টলি সেটা অ্যাবজর্ব হয়ে যাবে। মানে কি ইউরিয়া হচ্ছে CONH2 এই ফর্মে থাকছে, এই ফর্মে ডিরেক্টলি কি হচ্ছে উদ্ভিদের দেহে সেটা যাচ্ছে এবং সেটাকে এরপরে মেটাবলিজম হয়ে আলটিমেটলি কি হবে অ্যামোনিয়াতে রূপান্তরিত হতে হবে এখান থেকে। এই যে পদ্ধতিটাতে কাজে লাগে ইউরিয়েজ বলে একটা এনজাইম কাজে লাগে। তাহলে ইউরিয়াটা কি করছি আমরা ফার্টিলাইজার হিসেবে কাজ করাচ্ছি বা ব্যবহার করছি মাটির মধ্যে, সেটা উদ্ভিদের মূলের মাধ্যমে উদ্ভিদে অ্যাবজর্ব হলো, সেটা কি এই ফর্মে থাকছে, দিয়ে আলটিমেটলি সেটাকে যদি উদ্ভিদে কাজ করতে হয় অ্যামোনিয়াতে রূপান্তরিত হতে হবে, তার জন্য কি লাগে ইউরিয়েজ এনজাইম। এই ইউরিয়েজ এনজাইমটা কাজ করে কার জন্য, নিকেল যে মাইক্রোনিউট্রিয়েন্টসটা প্রেজেন্ট আছে সেটা কি সব থেকে বেশি দরকার হচ্ছে কি ইউরিয়েজ এর যদি ফাংশন করতে হয়। এরপর যদি নিকেলের অভাব হয় তাহলে কি করতে পারবে না, ইউরিয়েজ কাজ করতে পারবে না, ইউরিয়াটা কি হবে অ্যামোনিয়াতে রূপান্তরিত হতে পারবে না। তার ফলে কি হবে মানে উদ্ভিদের দেহে ইউরিয়ার টক্সিসিটি দেখা যাবে। ইউরিয়া যখনই অ্যামোনিয়াতে যদি রূপান্তরিত হয়ে যায় সেখান থেকে কি বিভিন্ন অ্যামিনো অ্যাসিড, এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিডস গুলো, তারপরে নিউক্লিক অ্যাসিড, সেগুলো তৈরি হতে পারবে, কিন্তু সেটা যদি ইউরিয়েজ এনজাইমটাই না কাজ করে তাহলে বডিতে কি থাকছে ইউরিয়া ফর্মেই থেকে যাচ্ছে, তখন কি হয় ইউরিয়ার টক্সিসিটি দেখা যায়। তার ফলে কি দেখা যাবে পাতার বিভিন্ন অংশগুলো নষ্ট হয়ে যাবে, পচে যাবে, সেটাকে বলা হচ্ছে কি নেক্রোসিস হয়ে যায়। তাহলে অপশন কি হবে ডি কারেক্ট হবে। নেক্সট কি বলা হচ্ছে 22-এর কোশ্চেনে যে হাইড্রোপনিক্স হলো, হাইড্রোপনিক্স কি হচ্ছে, হাইড্রোপনিক্স পদ্ধতিতে যদি আমরা দেখি সেখানে কিন্তু মাটি ব্যবহার করা হয় না। এটা ধরলাম আমরা উদ্ভিদটা, ধরে মূলটা, এরা কাণ্ড পাতা এ ধরনের উদ্ভিদটাকে আমরা কোথায় চাষ করছি, উদ্ভিদটাকে মাটি ছাড়াই আমরা কি হচ্ছে না বিভিন্ন মিনারেল নিউট্রিয়েন্টস এগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটা আর্টিফিশিয়াল মিডিয়াম তৈরি করা হচ্ছে যেখানে উদ্ভিদের বেড়ে ওঠার জন্য যা যা দরকার সেগুলোকে সমস্ত দেওয়া হবে। এরকম একটা স্ট্রাকচার তৈরি করা হয়, তার নিচে এই জায়গাটাতে কি থাকে জল থাকছে, এরকম একটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে যেখানে উদ্ভিদটা মাটি থাকছে না ডিরেক্টলি, এটা উদ্ভিদের এই যে জল থেকে এখানে বিভিন্ন মিনারেল নিউট্রিয়েন্টস, সেটা হতে পারে অর্গানিক ইনঅর্গানিক, যত সমস্ত যা উদ্ভিদের বেড়ে ওঠার জন্য দরকার নর্মাল মাটির মধ্যে যেগুলো দরকার সেগুলোকে আমরা সমস্তটা সাপ্লাই দিচ্ছি আর্টিফিশিয়াল ভাবে এখানে, দিয়ে সেই উদ্ভিদটাকে বেড়ে ওঠানো হচ্ছে। সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে কি হাইড্রোপনিক্স। তাহলে মাটি ছাড়া উদ্ভিদের বৃদ্ধি হবে, জলের মাধ্যমে হচ্ছে, এবং বিভিন্ন জৈব পদার্থকে ব্যবহার করা হচ্ছে। জৈব পদার্থ এখানে হবে জৈব পদার্থের সাহায্যে, একটুখানি ভুল আছে, তাহলে জৈব পদার্থ বিভিন্ন অর্গানিক ইনঅর্গানিক যা কিছু দরকার, আমরা এটাকে যদি আমরা একটা নর্মাল কন্ডিশন ধরি তাহলে মাটির মধ্যে যা সমস্ত অর্গানিক ইনঅর্গানিক মলিকুলস গুলো ছিল সমস্তগুলোই কি থাকছে আমরা আর্টিফিশিয়াল ভাবে এই ওয়াটারের মধ্যে দিয়ে দিচ্ছি, যার ফলে উদ্ভিদ সমস্ত কিছুগুলোকে অ্যাবজর্ব করছে এবং উদ্ভিদটা বেড়ে উঠছে নর্মালি। তাহলে অপশন কি হবে ডিটা কারেক্ট হবে, ওপরে সবকটি অপশনই কারেক্ট হবে। নেক্সট কি বলা হচ্ছে যে নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি ক্লোরোফিলের উপাদান। এই কোয়েশ্চেনটা অলরেডি জেনপাসে এসছে, তাহলে আমরা আগেই জানি কি সেন্ট্রাল মলিকিউল যেটা ক্লোরোফিল এ সেন্ট্রাল মলিকিউল হচ্ছে কি আমাদের ম্যাগনেসিয়াম, সেন্ট্রাল মলিকিউল, অপশন এ কারেক্ট হলো। নেক্সট কি বলেছে যে জৈবিক নাইট্রোজেন স্থিতিকরণের সঙ্গে নিচের কোন জীবাণুটি যোগ নেই, অ্যানাবিনা হবে, নষ্টক হবে, রাইজোবিয়াম হবে, কোনটা হবে না, তাহলে ক্লোরেল্লা। ক্লোরেল্লাটা হচ্ছে কি একটা সাধারণত এটাকে হচ্ছে কি খাদ্য হিসেবে কিন্তু গ্রহণ করা হয়, ক্লোরেলা স্পিসিসটাকে, কিন্তু এটার মধ্যে অনেক মিনারেলস নিউট্রিয়েন্টস আছে যেগুলোকে আমরা খাবার হিসেবে খাদ্য হিসেবে গ্রহণ করা হয়।
ক্লোরেল্লা। আর বাকি সমস্তগুলো আমরা আগেই পড়েছি। অ্যানাবিনা নষ্ট কিসের উদাহরণ? সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ। তার সাথে রাইজোবিয়াম হচ্ছে সিম্বায়োসিসের মাধ্যমে বা সিম্বায়োটিক রিলেশনের মাধ্যমে উদ্ভিদের মূলের অর্বুদে প্রেজেন্ট থাকছে। এগুলো কিন্তু ভুললে চলবে না, এখান থেকে কোশ্চেন মাস্ট আসবেই। নেক্সট কি বলেছে যে ধান চাষের জন্য জৈব সার হিসেবে কোন উদ্ভিদটি ব্যবহৃত হয়? তাহলে এটা আমরা আগেই বললাম কি ধান জমিতে বিভিন্ন জলা জায়গায় অ্যাজোল্লা পিনাটা এই ফান্ডটা প্রেজেন্ট থাকে এবং এরা অ্যানাবিনার সাথে সিম্বায়োটিক রিলেশনের মাধ্যমে মাটির মধ্যে যে নাইট্রোজেনের পরিমাণটাকে বাড়াচ্ছে, এবং যত নাইট্রোজেন মাটির মধ্যে বাড়াবে, মানে কি ধান জমিতে যদি অ্যাজোল্লা থাকে, অ্যাজোল্লা দেওয়া হচ্ছে, সেটা কি হচ্ছে বায়োলজিক্যাল ফার্টিলাইজার হিসেবে কাজ করবে এবং মাটির উর্বরতা শক্তিকে বাড়ায়। নেক্সট আমরা ক্যাটাগরি 2 এর কোশ্চেন নিয়ে তাহলে আলোচনা করব। ক্যাটাগরি 2 এ প্রথম কোশ্চেনই তাহলে আমরা দেখে নিই কি আছে। এখানে কি হবে, একটার বেশি কোশ্চেন অপশন ঠিক থাকবে। তার মানে প্রথমে হচ্ছে কি নাইট্রোজেন উদ্ভিদে কি কি রূপে শোষিত হতে পারে। তাহলে মূলত আমরা কি পড়লাম যে নাইট্রেট ফর্মে হয়, আর হচ্ছে কি অ্যামোনিয়াম ফর্মে হতে পারে, NH4+ এই ফর্মে ডিরেক্টলি হতে পারে, বা মূলত আমাদের কি হয় এই যে নাইট্রেট ফর্মে সব থেকে বেশি পরিমাণে শোষিত হয়। তাহলে অপশন এ আর বি এই দুটোই কারেক্ট হবে। আর কম পরিমাণে এই যে ইউরিয়া ফর্মে যদি ডিরেক্টলি আমরা ইউরিয়াকে ফার্টিলাইজার হিসেবে ইউজ করি, তাহলে CONH2 এই ফর্মেও কিন্তু অ্যাবজর্ব হতে পারে, কম পরিমাণে কিন্তু হতে পারে। আর বাকি নর্মালি যেটা হচ্ছে নাইট্রেট ফর্মে আর অ্যামোনিয়াম আয়নের ফর্মে। নেক্সট কি বলেছে যে কোন কোন খনিজের অভাবে উদ্ভিদ দেহে ক্লোরোসিস রোগ লক্ষণ দেখা যায়? ক্লোরোসিস মানে কি আমরা বললাম আগেই যে উদ্ভিদের পাতা বিভিন্ন যে সবুজ অংশগুলো সেগুলো কি হয়ে যাচ্ছে, ইয়েলোইশ হয়ে যাচ্ছে, সেই অংশগুলো কি হচ্ছে ক্লোরোফিলের ডিগ্রেডেশনের জন্য। তাহলে আমরা আগেই পড়েছি কি হবে, একটা অপশন তো আগেই হবে, ম্যাগনেসিয়াম হবেই। তার সাথে সাথে হচ্ছে কি বাকি এখানে যতগুলো অপশন আছে সবগুলোই কিন্তু হবে। তাহলে শুধুমাত্র যে ম্যাগনেসিয়ামের জন্য ক্লোরোসিস দেখা যায় তা নয়, এই সমস্তগুলো সালফার, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম এগুলোর কিন্তু যদি আমরা অভাব দেখি তাহলে কিন্তু রোগ লক্ষণ, ক্লোরোসিসের এই যে রোগ লক্ষণ দেখা যেতে পারে। তাহলে এছাড়াও আর কি কি মনে রাখতে হবে, এখানে যে নাইট্রোজেন, পটাশিয়াম, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, সালফার, ক্লোরোসিস রোগ লক্ষণ কিন্তু অনেকগুলো নিউট্রিয়েন্টস এর জন্য দেখা যেতে পারে। নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, Fe, Mn, তারপরে হচ্ছে Zn, এই সমস্তগুলো তার সাথে থাকছে কি, তাহলে এখানে যতগুলো আমরা দেখলাম এই সমস্তগুলোর কিন্তু যে কোনো যদি অপশনে থাকে কিন্তু কারেক্ট হবে। ক্লোরোসিসের রোগ লক্ষণ কিন্তু যে শুধুমাত্র একটার জন্য দায়ী নয়, অনেকগুলো মিনারেল নিউট্রিয়েন্টস যদি একসাথেও অভাবজনিত হতে পারে বা যে কোনো এগুলোর মধ্যে একটার যদি কমতি থাকে উদ্ভিদ দেহে, তাহলে ক্লোরোসিসের রোগ লক্ষণ দেখা যেতে পারে। নেক্সট কি বলেছে যে নাইট্রিফিকেশনে সাহায্যকারী ব্যাকটেরিয়াগুলি হলো। তাহলে নাইট্রিফিকেশনের আমরা দুটো স্টেপ বলেছি, NH3 থেকে একটা হচ্ছে নাইট্রাইট NO2-, তারপর হচ্ছে নাইট্রেট NO3- হচ্ছে। এই স্টেপে কে কে লাগছিল, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, সরি নাইট্রোসোমোনাস আর নাইট্রোকক্কাস, নাইট্রোসোমোনাস আর হচ্ছে কি নাইট্রোব্যাক্টর, তারপরে হচ্ছে এখানে আসছে আমাদের নাইট্রোকক্কাস, এখানে হচ্ছে নাইট্রোব্যাক্টর। তাহলে এখানে কি কি অপশন হবে, নাইট্রোসোমোনাস হবে, অপশন এ অবশ্যই হবে, আর একটা হচ্ছে কি নাইট্রোব্যাক্টর, দুটোই হবে। বাকি সিউডোমোনাস অলরেডি আমরা বলেছি কোথায় হবে, ডিনাইট্রিফিকেশনেও হবে, তার সাথে সাথে অ্যামোনিফিকেশনে হবে, আর ক্লস্ট্রিডিয়ামটা ডিনাইট্রিফিকেশনে কাজে লাগে। নেক্সট কি বলেছে যে নাইট্রোজেন বিমুক্তিকরণে, মানে কি এটাকেই বলতে চাইছে ডিনাইট্রিফিকেশন। মানে কি উদ্ভিদের যে NO3 ফর্মে থাকছে, NO3- নাইট্রেট ফর্মে, সেখান থেকে আবার এনভায়রনমেন্টাল N2 তে ফর্মেশন হবে। সেটা কি কি হবে, থায়োব্যাসিলাস হবে, মাইক্রোকক্কাস হবে, আর হচ্ছে কি সিউডোমোনাস ডিনাইট্রিফিকেশন। তাহলে সিউডোমোনাসের অনেক স্পিসিস আছে, মেনলি কি কি বললাম, ডিনাইট্রিফিকেশন হিসেবে কাজ করে আর অ্যামোনিফিকেশনে কাজ করে। আর আবার আমরা প্রথমে দেখেছিলাম কি কিছু আছে একদম আনকমন সিউডোমোনাসের স্পিসিস যারা কিন্তু N2 ফিক্সার হিসেবে কাজ করতে পারে। তাহলে শুধু যদি কোনো স্পিসিস উল্লেখ না করে দেয় তাহলে সিউডোমোনাসের ফাংশন কিন্তু তিনটেতেই হবে। তার সাথে থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেশন আছে, আর মাইক্রোকক্কাস, এটার উদাহরণটাও মনে রাখতে হবে, এটাও কিন্তু ডিনাইট্রিফিকেশনে কাজে লাগে। নেক্সট কি বলেছে যে ব্যাকটেরিয়ার কোন কোন উৎসেচক ক্ষরণ করে মূলের কোষ প্রাচীরকে দ্রবীভূত করে। তাহলে কোষ প্রাচীরের আগে উপাদানগুলো কি কি আমাদের জানতে হবে। সেল ওয়াল মেনলি সিনথেসিস হচ্ছে কিসের মাধ্যমে, সেল ওয়াল কম্পোনেন্টস গুলোর মধ্যে একটা থাকছে কি সেলুলোজ, তারপরে আসছে হেমিসেলুলোজ, আর হচ্ছে কি পেকটিন। সেলুলোজ, হেমিসেলুলোজ আর পেকটিন, এগুলো হচ্ছে কি উদ্ভিদের যদি আমরা সেল ওয়ালের মূল উপাদান বলি এই তিনটে। আর যদি বলা হয় যে ফানজাইয়ের সেল ওয়ালে কি থাকে তাহলে কি হবে, কাইটিন বলে একটা গুরুত্বপূর্ণ উপাদান থাকে, সেটা শুধুমাত্র আমরা কোথায় পাই, কাইটিনটা পাওয়া যায় ফাঙ্গাসের ক্ষেত্রে।
তাহলে উদ্ভিদের সেল ওয়ালে এই তিনটে পাচ্ছি। তাহলে উদ্ভিদের মূলের কোষ প্রাচীরকে যদি আমাদের হাইড্রোলাইজ দ্রবীভূত করতে হয় তাহলে কি হবে, এই যে তিনটে উপাদান আছে এই তিনটে উপাদানকে ডিগ্রেড করতে হবে। তাহলে সেলুলোজকে ভাঙতে কি লাগবে, সেলুলেজ লাগবে। এটা এখানটাতে লোজ হয়ে গেছে, এটা সেলুলেজ হবে, সেলুলেজ। লাস্টে এ এস ই, এটার মানে হচ্ছে কি এনজাইম, যারা হচ্ছে কি সেলুলোজকে ভাঙতে কাজে লাগবে সেলুলেজ। এটা হচ্ছে কি এনজাইমের উদাহরণ। তাহলে সেলুলোজকে ভাঙতে লাগছে সেলুলেজ, সেম ভাবে হেমি সেলুলোজকে ভাঙতে লাগবে হেমি সেলুলেজ। এগুলো সমস্তটাই কি হচ্ছে, এখানে একটুখানি মিস্টেক আছে, এটা হবে কি হেমি সেলুলেজ। তাহলে এগুলো সমস্তগুলো এনজাইম, যারা কি করবে এই যে কম্পোনেন্টস গুলোকে ভাঙতে সাহায্য করছে, হেমি সেলুল। তাহলে নামের মধ্যেই আমরা পাচ্ছি যেটা উপাদান তার লাস্টে যদি এএসি থাকে সেটা হচ্ছে কি তার ডিগ্রেডেশন এনজাইম হিসেবে কাজ করে। সেম ভাবে এটা হচ্ছে পেকটিডেজ আছে, এটা হবে কি পেকটিনেস। পেকটিনেস এনজাইমটা কি করবে, পেকটিনকে ভাঙবে। তাহলে অপশন কোনটা কোনটা হবে, এ বি সি তিনটে হবে। হাইড্রোলেজ এখানে কিন্তু কাজ করবে না। হাইড্রোলেজ কি করে, ওয়াটার মলিকুলকে ভাঙতে সাহায্য করে। তাহলে সেলুলেজ, হেমিসেলুলেজ আর পেকটিনেজ এই তিনটা হচ্ছে কি উদ্ভিদের যে সেল ওয়াল কম্পোনেন্টস গুলোকে ভাঙবে। আর সেল ওয়াল কম্পোনেন্টস গুলো ভাঙলেই কি হবে, কোষ প্রাচীরটা দ্রবীভূত হয়ে যাবে। তাহলে আশা করছি এই কোশ্চেন গুলো তোমাদের খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা কনসেন্ট্রেট করে দেখার জন্য। নেক্সট ভিডিওতে তাহলে আমাদের দেখা হবে।